তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তিনি বিদেশিরা মানে ওই সমস্ত উন্নত দেশ কীভাবে চলে, প্রশাসন কীভাবে চলে সেটা তিনি দেখেছেন। সেখান থেকে কিছু শিখেছেন নিশ্চয়ই। তার সঙ্গে এটা একটা যোগসূত্র থাকতে পারে। সম্প্রতি একটি বেশ সমালোচনা হচ্ছিল বিএনপির বিরুদ্ধে, সেটি হচ্ছে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে চাকরিতে মেধার দরকার নাই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা, এমন মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার। সম্প্রতি তারা 12টি পদে, বিশেষ করে নির্বাচন কমিশন সচিবালয় থেকে শুরু করে আর বেশ কয়েকটি প্রতিষ্ঠানে তাদের নিজেদের দলের দায়িত্বশীলদেরকে বসানো হয়েছে। সেই ক্ষেত্রে বলছেন, আপনি কি মনে করেন আসলে বিএনপি যে পথে হাঁটছে সেই পথটা কতটা বা মসৃণ? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। এটা প্রথম ঘটনা নয়। এর আগে ধরেন এই যে বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসক, ধরেন যে ঢাকাতেই ধরি, ঢাকাতেও দুজন সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু দলীয় লোক বিএনপি নিয়োগ দিয়েছে এবং ঢাকার বাইরেও দিয়েছে। এবারও যেটা আপনি বললেন, জেলা পরিষদের প্রশাসকও দিয়েছেন। হ্যাঁ, জেলা পরিষদ প্রশাসক। দেখুন, একটা রাজনৈতিক সরকার আর আমাদের দীর্ঘদিনের যে কালচার, রাজনৈতিক সরকার তো রাজনৈতিক তার দলীয় লোকজন প্রাধান্য পাবে, এটা খুব স্বাভাবিক। আর তবে এই যে 12টা কর্পোরেশনের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলো দলের লোকজনকে, এগুলোর অনেকগুলি টেকনিক্যাল অধিদপ্তর বা কর্পোরেশন। সেখানে তারা কতখানি ভালো ভূমিকা রাখতে পারবেন আমি জানি না। তবে আমার ধারণা মনে হচ্ছে এরকম যে আমরা যেরকম পাশ্চাত্যের যেটা দেখি যে সরকারের পরিবর্তন ঘটলে যারা নতুন সরকারে আসেন তারা সমস্ত জায়গায় তাদের নিজেদের লোক বসান। হ্যাঁ। এই প্র্যাকটিস তো ইভেন ধরেন এটা মার্কিন যুক্তরাষ্ট্র তো আছেই। তো বিএনপি সেই পলিসি ফলো করছে কি না, হয়তো করতে পারে, আমার কাছে তাই মনে হয়। তারেক রহমান দীর্ঘদিন লন্ডনে ছিলেন। তিনি বিদেশিরা মানে ওই সমস্ত উন্নত দেশ কীভাবে চলে, প্রশাসন কীভাবে চলে সেটা তিনি দেখেছেন। সেখান থেকে কিছু শিখেছেন নিশ্চয়ই। তার সঙ্গে এটা একটা যোগসূত্র থাকতে পারে। তবে এটা আসলে নির্ভর করে যে আপনি দলীয় লোক দিতে পারেন, কিন্তু তারা কতখানি ক্যাপাবল, তারা যদি ক্যাপাবল হন তাহলে আমার মনে হয় না যে এতে আমাদের আপত্তি করার কিছু। বাট ব্যাপারটা যে নতুন, ওটা দেখার বিষয় আছে যে এটা ওয়ার্ক করছে কিনা ঠিক মতো। আমরা তো অতীতে সবসময় এই সমস্ত পজিশনে আমলাদেরকে দেখতাম, কখনো কখনো অবসরপ্রাপ্ত আমলাদেরকেও দেখতাম। তো সর্বত্রই আমলাতন্ত্রের সবখানে আমলাতন্ত্রের আসর কেন থাকবে, এটাও তো একটা কথা। পলিটিক্যাল গভর্নমেন্টে পলিটিক্যাল লোকও থাকতে পারে। আমলাতন্ত্রের থাবা থেকে কিছুটা মুক্ত হওয়াও কিন্তু জরুরি। তো সেই দিক থেকে আমি মনে করি যে এটা একটা নতুন বিষয়। আমি দেখতে চাই যে এটা রেজাল্টটা কী হয়। এটা যদি ঠিকমতো ওয়ার্ক করে তাহলে এতে আমি আপত্তি কিছু দেখি না। অতীতে রাজনৈতিক যে দলীয় নিয়োগগুলো হয়েছে সেখানে ইতিহাস কি বলে আসলে? না, এই ধরনের এই যে আমি কর্পোরেশনের কথা বলছেন, আপনার জেলা পরিষদ, সিটি কর্পোরেশনে তো দলীয় লোকজন আগেও ছিল। এটা তো এই পদগুলো তো আসলে নির্বাচনের মধ্যে দিয়ে আপনার পূরণ করার কথা। তো যখন নির্বাচন হয় না তখন প্রশাসক নিয়োগ করে, সেই বিধানও আছে। কিন্তু পার্টিকুলারলি যে 12টা কর্পোরেশনের কথা বললাম সেগুলোতে কিন্তু দলীয় লোকের নিয়োগ এই প্রথম। সেজন্য বলছি যে এটা আমাদের একটু দেখতে হবে যে রেজাল্টটা কি ভালো হলো না খারাপ হলো। যদি ভালো না ওয়ার্ক করে তখন তো নিশ্চয়ই এর সমালোচনা হবে। জনাব আলমগীর, আপনার আমি যদি একটু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য আলোচনায় এসেছে। তিনি 30 জুলাই রাজধানীর সার্কিট হাউস এলাকার তথ্যভবন মিলনায়তনে একটি আলোচনা সভায় এটি কথা বলেছেন। তিনি আক্ষেপ করে বলেছেন, আমার এই 4-5 মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা বলা দরকার, বলে আমি দেখেছি কিছুই বদলায়নি। অর্থাৎ এই 5 মাসে যারা ঘুষ খেত তারা একইভাবে ঘুষ খাওয়ার ফন্দি ফিকির করছে, একইভাবে যারা ভালো একটা কাজকে আটকে দিত তারা আটকে দিচ্ছে, লোকজন ভুল পাল্টাচ্ছে, ভুল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই যোদ্ধা হয়ে গেছে। তা তিনি আবার আশাবাদ হয়ে একটা কথা বলেছেন, আমি একজন মানুষের মধ্যে পরিবর্তন দেখছি, তিনি হচ্ছেন সেটা তারেক রহমান। তিনি চেষ্টা করছেন, নতুন নতুন নজির স্থাপন করছেন। তাহলে এই 5 মাসে কি এটাকে আত্মস্বীকৃতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের, বা সেখানে তিনিও তো পড়েন, মানে আত্মস্বীকৃতি কেন হবে? উনি নিজের কথা তো বলেন নাই, নিজের তো কিছু বলেন, একজনের কথাই বলছে শুধু, প্রধানমন্ত্রী তারেক। হ্যাঁ,
মানে প্রায় ওনার সঙ্গে একমত। আসলে এই 5 মাসে পরিবর্তনটা কোথায় হয়েছে? যেগুলোকে দেখেছি জুলাইতে জিন্দিগিতে কোনোদিন কথা বলে নাই, জুলাই মাসেও কথা বলে নাই, এখন অন্যের ফেসবুক পোস্ট শেয়ার করে করে বিপ্লবী সাজে। হ্যাঁ, নিজের কিছু নাই দেখানোর মতো। জুলাই মাসে কি বলেছিল, জুলাইকে সমর্থন করেছিল কিংবা নিন্দা করেছিল, কোনোটাই না। তার মানে কি, ওরা তখন বোবা ছিল, ওরা এত মেরুদণ্ডহীন ছিল যে তার নিজের মতামত রাখতে পারে নাই। জুলাইকে আমি সমর্থন করি না সেটাও স্পষ্ট করে বলতে পারে নাই, জুলাইকে আমি সমর্থন করি সেটাও বলতে পারে নাই। তারা কি করলো, এই যে আজকে 2 তারিখ, জি আজকে চারিদিক থেকে উঠলো যে এক দফার দাবিটা, যে কেউ কেউ এতদিন বলছিল, এতদিন ধরেই সবগুলো বলা হয়েছিল যে এটা একটা কোটা আন্দোলন, ছেলেদের কোটা আন্দোলন। এই 2 তারিখে এসে সলিমুল্লাহ খান, আমি তার কথা বলবো, সাহসের সঙ্গে সে বলল যে এক দফার কথাটা। তার পরবর্তীতে অন্যরাও বলল। 3 তারিখে গিয়ে আমরা কি দেখলাম, আগামীকাল শহীদ মিনারে গেল অনেকেই, আমাদেরকে আহ্বান জানালো যেতে, যে যার মতো করে গিয়েছে, জমায়েত হয়েছে, এবং এর প্রধান উদ্যোক্তা ছিল বামেরা, কিন্তু সম্মিলিতভাবে সবাই সেখানে গিয়েছে। কতিপয় সাংবাদিক নামধারী এখন আবার সাংবাদিকও নাম ধরে, এই যে ও সহ আরও বহু লোক ওইখানে গিয়েছে, যা ছবি তুলেছে, এবং সাংবাদিক, শিল্পী, বিভিন্ন সেক্টরের বলবেন আমি এগুলা ছবি তুলছে ওইখানে গিয়ে, ছবি তুলে এখন বিপ্লবী হয়ে গেছে, ওই ছবিটা বিক্রি করে। এদের কিন্তু 17 বছরে শেখ হাসিনার দালালি ছিল, শেখ হাসিনার চামচাদেরকে বিশেষ বিশেষ সাপ্লাই ছিল। ওদের একজনের কথা আমি বলবো, যে তার রিসোর্ট ছিল, এই রিসোর্টে বিনোদন করত, শেখ হাসিনার আমলে বিজ্ঞাপন ব্যবসা করেছে। হ্যাঁ, ইভেন শেখ হাসিনা চলে যাওয়ার পর আলী রিয়াজ এবং এই যে এটার নাম কি বলেন, নূরদের বিজনেস কিভাবে দখল করা যায় সেই চিন্তা করেছিল। সারা বছর কিছুই করে না, এখন বিপ্লবী সেজে গেছে। এরকম প্রতিটা এইখানে দেখবেন। আরেকটা জিনিস দেখেন, এরা 16ই ডিসেম্বর আসলে কোনোদিন কিছু বলতে আমি দেখি নাই, কিন্তু এই যে 5 আগস্টকে কেন্দ্র করে এখন বিরাট বিরাট বুদ্ধিজীবী হয়ে করছে, সেমিনার করছে। সেই একই ঘটনা, ওদের সিংহভাগই ইয়েতে জুলাইতে কিছু করে নাই, এর শেখ হাসিনা আমলেও কিছু করে নাই, কিন্তু এখন বিরাট বিপ্লবী তাত্ত্বিক বিপ্লব করতেছে। একদল, এই যে শেখ হাসিনার আমলে এরকম ছিল, 16ই ডিসেম্বর বা স্বাধীনতা দিবস কিছু থাকলে গদবাধা কতগুলো লোক বকবক করতো, এখন এরা আবার একই স্টাইলে শুরু করেছে এবং 16ই ডিসেম্বর ভুলে গেছে। তার মানে হচ্ছে কি, একটা পর্ব যায়, এক দালালরা যায়, আরেক দালালরা আসে ক্ষমতা চাটাচাটি করে। এই 5 আগস্টকে নিয়ে এরা এখন যেগুলো করতেছে, এগুলার যে আরোপিত অনেকগুলো, আমি জানি না রাজা আমার সাথে একমত হবেন কিনা, অনেকটা দেখা যায় যে অনেকগুলো ইভেন্ট মানে আরোপিত, সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ নাই। সাধারণ মানুষ এটা নিয়ে কোনো মাথায় ঘামানো, কোনো বদারই করে না। সাধারণ মানুষ চিন্তা করতেছে যে আমাদের তেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের দ্রব্যমূল্য বাড়তেছে, আমাদের ঘুষ কমে নাই, এবং এই যে মির্জা ফখরুল সাহেব যে কথাগুলো বলেছেন, এই যে একই ঘটনা, শুধু ভুয়া বিপ্লবীরা বেড়ে গেছে আর একটা লোকের মধ্যে পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে তারেক জিয়া। আমিও তাই মনে করি, এবং 5 আগস্টের যেদিন, সেদিনই আমি লিখেছি যে এই যে যখন উনি একটা স্পিচ দিলেন যে উপরে 5 আগস্টের পরবর্তী যে দেশে আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে ইউনূস বড় বাটপার, সে ক্ষমতা নিয়েছে, কিন্তু আপনি দেখেন যে স্থিতিশীলতা আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে নাই, কোনো কথা বলে নাই যে যারা এই আন্দোলন করছে, যারা অ্যাট্রোসিটি করছে, যারা অমুকের মারছে, তমুকের ধরছে, এগুলো বন্ধ করো। আজকে বক্তৃতাটা দেখেন আপনি, ভেরি রিসেন্টলি যদি দেখে থাকেন, এই যে নরেন্দ্র মোদীর বক্তৃতাটা, যে ইয়াংদের উদ্দেশ্যে একটা আন্দোলন হলো, আন্দোলন শেষ, ইয়াংদের উদ্দেশ্যে কি বক্তৃতা দিয়েছে, এবং তার সবাই স্যাটিসফাইড এটাতে। আর আমাদের সময়ে সেই বক্তৃতাটা কে দিতে পারতো? শেখ হাসিনা তো দিতে পারতো না, উনি তো পলাতক, বা উনি পালিয়ে গেছেন, কিংবা ওনাকে সামরিক বাহিনীর লোকজন ভারতে দিয়ে এসছে, ওনার সরকারের পতন হয়েছে, ওনার তো আর বক্তৃতা দেওয়ার কথা না, বাবারা এখন আমার ক্ষমতা চলে গেছে, তোমরা এখন ঘরে ফিরে যাও। ওনার তো ওই মেন্টালিটিতে নাই তখন। তাহলে এই বক্তৃতা কে দিতে পারতো? 2 জন ব্যক্তি, এক তারেক রহমান, আরেকজন ইউনূস ক্ষমতায় বসে সেটা দেয় নাই। তার ফলে কি হলো, আমাদের এই ইয়াং জেনারেশন গালাগালিকে একটা সংস্কৃতি হিসাবে নিল। আজকে এনসিপি সহ অনেক রাজনৈতিক দল বা জামাতের অন্যান্য বি টিম, সি টিম যেগুলো গালাগালি করে এবং অমুককে তমুককে ধরে হুমকি দেয়,
এই সংস্কৃতিটা রয়ে গেল। অথচ এটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের একজন ব্যক্তি হিসাবে সেটা একেবারে শেষ করে দিতে পারতেন, যে প্রতিহিংসার রাজনীতিটা আমরা এখন থেকে শেষ করলাম। সেই প্রতিহিংসার রাজনীতি শেষ হয় নাই বলে আপনি দেখেন আজকে এক দল আরেক দলকে গিরাচ্ছে, যারা মব করেছিল তাদেরকে আবার এখন মব করতেছে, তা এরা আবার আরেক দল যখন ক্ষমতা আসবে তখন মব করবে, আওয়ামী লীগ যখন আবার ক্ষমতা আসবে তারা এই মবের প্রতিশোধ নেবে। এই চক্রটা রয়ে গেছে, ইউনূস সেটা করে না। এবং তারেক রহমানের সম্পর্কে আমি যেটা বলছিলাম, 5 আগস্টের পর উনার বক্তৃতা ছিল স্টেটসম্যান সুলভ, যে আমরা এখন স্থিতিশীলতা কীভাবে রক্ষা করতে হয় আমরা সেটা করবো, কিন্তু তখন ক্ষমতা নাই। এবং 5 আগস্টের আগে ওনার যে বক্তৃতা ছিল, 5 আগস্টের পরের বক্তৃতাগুলো কমপ্লিট চেঞ্জ। আমাকে অনেকে বলে আপনি তারেক রহমানের এখন দালালি করছেন, আপনি তার বিরুদ্ধে কিছু বলেন না। আমি একটা লোক কমপ্লিট চেঞ্জ। আমি তার আগে যে বক্তৃতা দিয়েছি আমি তার সমালোচনা করছি, কঠোর সমালোচনা করেছি। আর উনি যদি ভালোই থাকেন তা আমি কেন তার বিরোধিতা করবো? আমার সাথে তার শত্রুতা কিসে? আমি কি ক্ষমতার ভাগাভাগিতে কোথাও আছি? সো আমরা কি দেখবো? আমরা সাংবাদিক হিসাবে আমার তো রাস্তায় নামার কথা না, 5 আগস্টের আগেও নামার কথা না, পরেও আমার কথা না। আমি সাংবাদিক হিসেবে আমার যেটুকু দায়িত্ব সেটা হচ্ছে কাউকে ক্ষমতা থেকে নামানা, কিন্তু ক্ষমতায় তাকে রাখাও না। আমরা রাজনৈতিক দলগুলো যে ভালো কাজ করলে সেটা প্রশংসা করা, অকাম করলে তার বিরোধিতা করা। সো তারেক রহমান যদি করেছি এবং বর্তমানেও করব, তারেক রহমান যে কথাটা মির্জা ফখরুল বললেন যে উনারই একমাত্র পরিবর্তন হয়েছে, এবং এটার সাথে আমি 100% একমত। আর কোনো কিছুতে, আর কোনো সেক্টরে কোনো কিছুই চেঞ্জ হচ্ছে না। ওনার সাথে অন্যান্য মন্ত্রীরা মাছ করতে পারছেন না কেন পারছেন না সেটা উনি জানেন, উনার টিম উনি দেখবেন। এবং মির্জা ফখরুল সাহেব যে এটা বললেন তারও তো উপলব্ধি হওয়ার কথা যে এইটাতে আমি পারছি না, তাহলে আমারও ব্যর্থতা, এই ব্যর্থতা আমি স্বীকার করি, এই ব্যর্থতা স্বীকার করে আমি পদত্যাগ করি। সেটা করবেন না, বক্তৃতা টিকে দিবেন। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।